এবার ৬১,০০০ কোটি টাকায় নির্মিত হতে যাচ্ছে আরও একটি মেট্রো রেল। রুট ২ এর এই গণপরিবহনের গন্তব্য হবে ঢাকার গাবতলী থেকে সদরঘাট হয়ে নারায়ণগঞ্জ পর্যন্ত। ৩০ কিলোমিটার দৈর্ঘ্যের এই প্রকল্পে প্রায় ২৩ কিলোমিটারই যাবে উড়াল পথে। যদিও বাস্তবায়নের সক্ষমতা ও ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছেন বিশ্লেষকরা। বিস্তারিত জানাচ্ছেন ইমদাদ হোসাইন। ঢাকার গণপরিবহনে নতুন এক মাত্রা যুক্ত করেছে মেট্রো রেল ৬। আধুনিক ব্যবস্থাপনা ও মানসম্মত সেবার কারণে উপকৃত হচ্ছেন শহরের বড় একটা জনগোষ্ঠী। চলছে বিভিন্ন অংশে আরও একাধিক রুটের বাস্তবায়ন। তবে রাজধানীর সাথে বন্দরনগরী নারায়ণগঞ্জকে যুক্ত করতে এবার হাতে নেওয়া হচ্ছে রেকর্ড ৬১,০০০ কোটি টাকার আরও একটি রুট। MRT-2 নামের ওই প্রকল্পের জন্য এরই মধ্যে পাঠানো হয়েছে প্রাথমিক উন্নয়ন প্রস্তাবনা। ঢাকার গাবতলী থেকে বছিলা, মোহাম্মদপুর, নিউ মার্কেট, সদরঘাট হয়ে যা পৌঁছাবে নারায়ণগঞ্জ পর্যন্ত। সব মিলিয়ে প্রস্তাবিত রুটের দৈর্ঘ্য ৩০.৪ কিলোমিটার। প্রায় ২৩ কিলোমিটার যাবে উপর দিয়ে, বাকি ৭.৫ কিলোমিটার থাকবে ভূগর্ভস্থ। সরকারের অবস্থা একেবারে স্পষ্ট, প্রাইম মিনিস্টারের অবস্থা। আমরা ঋণ নিতে চাই না, আমরা প্রকল্প বাস্তবায়ন করতে চাই PPP পদ্ধতিকে প্রাধান্য দিয়ে। অর্থাৎ সরকার ঋণ কম নেবে, প্রকল্প বাস্তবায়ন হবে, প্রকল্প থেকে জনগণ কম হারে ট্যাক্স দেবে, অধিকারে সুফল পাবে, আর যারা অর্থায়ন করবে তারা হচ্ছে নিয়মতান্ত্রিক হারে, ন্যায্য হারে সুবিধাটা পাবে। প্রস্তাবনা অনুযায়ী মোট ব্যয়ে সরকারের নিজস্ব অর্থায়ন থাকবে ১৫,০৩৮ কোটি টাকা, আর বাকি ৪৬,০০০ কোটি বা ৭৫% আসতে পারে ঋণ হিসেবে। অর্থাৎ বাস্তবায়নের জন্য নির্ভর করতে হবে উন্নয়ন সহযোগীদের অর্থায়নের ওপর। বিশ্লেষকরা বলছেন, এত বড় ঋণ নির্ভর প্রকল্প নেওয়ার আগে চিন্তা ভাবনা করা উচিত। রাজস্ব আদায় পরিস্থিতি যে তার যদি আমূল পরিবর্তন না আসে, তাহলে এই আর্থিক সংকট কিন্তু আমাদের থাকবে। তখন আমাদের জন্য বড় সমস্যাটাই হলো যে আমার আর্থিক সক্ষমতা আছে কিনা এই ঋণটা নেওয়ার। আমাদের আগের অভিজ্ঞতা একটা আছে যে মেট্রো রেলের যেটা করেছি আমরা, নিঃসন্দেহে আমরা এটার এক্সপ্যানশন চাই। এই ধরনের একটা প্রকল্প নেওয়ার যৌক্তিকতা নিয়ে কেউ হয়তো এটা নিয়ে খুব দ্বিমত করবেন না। সেই অর্থ বিনিয়োগের মাধ্যমে অর্থনীতির থেকে আমার সেই সমপরিমাণ রিটার্ন এসে আমাকে ঋণের চাপে না ফেলার পরিস্থিতি এইটা রাখতে পারবে কিনা। ২০২৬ থেকে শুরু হয়ে ১০ বছরে বাস্তবায়ন হবে এই প্রকল্প, যাতে দিনে ১০ থেকে ১৪ লাখ পর্যন্ত যাত্রী চলাচল করতে পারবেন। এছাড়া মেট্রো রেলের কোচ সংযোজনের কারখানা তৈরির পরিকল্পনাও রয়েছে এই প্রকল্পের অধীনে। ইমদাদ হোসাইন, ৭১, ঢাকা। জিনিসপত্রের চড়া দাম নিয়ন্ত্রণ আর জীবনযাত্রায় স্বস্তির বড় আকাঙ্ক্ষা ছিল নতুন সরকারের কাছে। তবে সাধারণ মানুষের সেই চাওয়ায় বড় একটা অংশই অধরা রয়ে গেছে গেল ৬ মাসে। উল্টো মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিদ্যুতের বাড়তি দর, কাজের সুযোগ কমে যাওয়া আর অর্থনৈতিক অব্যবস্থাপনার মতো বিষয়। ফলে এখনও ঋণগ্রস্ত কিংবা সঞ্চয় ভেঙে দিন পার করছেন বড় একটা জনগোষ্ঠী। বিশেষজ্ঞরা বলছেন, কেবল ফ্যামিলি বা কৃষক কার্ড নয়, সংকট সমাধানে দরকার সমন্বিত পরিকল্পনা। রাকিব আল জাবেদের রিপোর্ট। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এমন হাড়ভাঙা পরিশ্রমের পরও দুবেলা খেয়ে পড়ে বেঁচে থাকতে কষ্ট হয় দেশের বড় একটা জনগোষ্ঠীর। একদিকে জিনিসপত্রের চড়া দাম, অন্যদিকে নিম্নমুখী মজুরি হার। সব মিলিয়ে স্বস্তি নেই গ্রাম কিংবা শহরে। নদী ভাঙনে সব খুইয়ে পরিবার নিয়ে ৩ দশক আগে ঢাকায় পাড়ি জমান মোহাম্মদ সিরাজ। ভাঙাড়ির ব্যবসা তার আয়ের একমাত্র অবলম্বন, কিন্তু চড়া মূল্যস্ফীতির এই সময়ে হিমশিম খেতে হয় প্রয়োজনীয় খরচ জোগাতে। আক্ষেপ করে বলেন, বড় জনগোষ্ঠীকে ফ্যামিলি কার্ড দেয়া হলেও বাদ পড়েছেন তিনি। জিনিসপত্রের দাম বাড়তেছে, আমাদের ইনকাম বাড়তেছে না। হ্যাঁ, ইনকাম বাড়লেছে না, একটা জিনিসপত্র দামি দিয়ে খাওয়ান যায়। এখন তো ওই যে ইনকাম সোর্স কম, একটু কষ্টের ভিত্তি আছে আর কি। না শুনছি ফ্যামিলি কার্ড দিতেছে, হ্যাঁ ফ্যামিলি কার্ড পাইতেছে, কিন্তু আমাদের এখানে কেউ আসেনি। গেল ৬ মাসে মুরগি কেনার সামর্থ্য হয়নি ষাটোর্ধ্ব সবুরা বেগমের। তাই ৬ সদস্যের খাবারের ভরসা এসব কম দামি চামড়া। জানান, সংসারের ব্যয় মেটাতে প্রতিনিয়তই ধার কর্জ করতে হচ্ছে প্রতিবেশীদের কাছে। গরিব মানুষ, আমরা কিনে খাইতে পারি না, আমরা চামড়াই খাই। এখানকার কষ্ট আছে, এই যে দেখেন না ১২ বছরে একদিন একটা মুরগা খাই না, কিছু খাই না, যে মুরগা চামড়া লেছি, টায়ার কারণে খাইতে পারি না।
গরিব মানুষ যা জুটে আল্লাহ তাই খাই। 4.5 বছরের উপরে সাধারণ মানুষের মাথায় জগদ্দল পাথরের মতো চেপে আছে চড়া মূল্যস্ফীতি। শেষ 6 মাসেও তার কোনো কুলকিনারা করতে পারেনি বর্তমান সরকার, যা শহরের চেয়েও বেশি ভোগাচ্ছে গ্রামের নিম্ন আয়ের মানুষকে। ফ্যামিলি কার্ডের মতো কার্যকর উদ্যোগ শুরু হলেও তার সুফল পৌঁছায়নি সবখানে। ফলে স্বস্তির বিচারে খুব একটা বদল আসেনি সিরাজ কিংবা সোবরা বেগমদের মতো কোটি মানুষের জীবনে। এসব কারণেই কিন্তু অ্যাটেনশনটা ডাইভার্টেড হয়ে যাচ্ছে, সর্বোচ্চ পর্যায়ের অ্যাটেনশনটা, এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে যে নিত্য নৈমিত্তিক যে ঘটনা এগুলোকে অ্যাড্রেস করতে হবে সেগুলোকে করা সম্ভব হয় না। তখন সরকারের কাছ থেকে তো মানুষের প্রত্যাশা অনেক ছিল, এখনও আছে। যে অর্থনীতির কথাই বলি, মূল্যস্ফীতি এটা তো বেড়েছে, কমে নেই। সুফল যদি আসতে হয় তাহলে তো এই সমস্যাগুলোকে তো দূর করতে হবে, তাহলেই তো আপনার মূল্যস্ফীতির উপর একটা ভালো প্রভাব আসবে। শুধুমাত্র নীতি সুধার কমিয়ে তো মূল্যস্ফীতি কমানো সম্ভব হয়নি, এটা ভবিষ্যতেও হবে না। চলতি অর্থবছরে 7.5% মূল্যস্ফীতি নামানোর লক্ষ্য রয়েছে সরকারের, কিন্তু প্রয়োজনীয় কর্মসংস্থান তৈরি না হলে তা খুব একটা কাজে আসবে না সংকট সমাধানে। মূল্যস্ফীতি আর বাজার নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি যখন কাজে আসছে না, তখন নিত্যপণ্যের চড়া দামে পিষ্ট হচ্ছেন সাধারণ মানুষজন। একদিকে নেই কাঙ্ক্ষিত কর্মসংস্থান, অন্যদিকে বাড়ছে না মজুরির পরিমাণও। ফলে দিন শেষে বিপাকে পড়ছেন দেশের বড় একটা জনগোষ্ঠী। বিশ্লেষকরা বলছেন যে সাধারণ মানুষের উন্নতি না হলে কাজে আসবে না অর্থনৈতিক অনেক পরিকল্পনাই। রাকিব আল জাবেদ, 71, ঢাকা। 1 কেজি ইলিশ কিনতে একজন দিনমজুরকে কাজ করতে হবে অন্তত 3 দিন, কারণ তার দাম 2.5 থেকে 3,000 টাকা। অথচ ভরা মৌসুমে নাগালের মধ্যেই থাকার কথা ছিল জাতীয় মাছের দর। অন্যদিকে তীব্র লোডশেডিংয়ের কারণে বহু এলাকায় মিলছে না প্রয়োজনীয় বরফ, ফলে আহরণে যেতে পারছেন না জেলেরা। এবার তারও প্রভাব পড়েছে বাজারে, সেই সাথে উত্তাপ ছড়াচ্ছে অন্যান্য পণ্য। মিসবাহ হাসানের রিপোর্ট। মাছ কেটে আয় করা আরিফ বিল্লাহকে বড় অংশ ব্যয় করতে হয় ঘর আর দোকানের ভাড়া মেটাতে। ফলে সবশেষ কবে ইলিশ কিনে খেতে পেরেছেন তা মনে করা কষ্টকর। শুধু তাই নয়, ভালো কোনো মাছ কেনার সামর্থ্যও দিন দিন হারিয়ে ফেলেছেন তিনি। বাজারে এখন সব ধরনের মাছের সরবরাহেই টান, অথচ অন্য অন্য বছর শরতের শুরুতে পরিস্থিতি থাকে উল্টো। রুই, কাতলা কিংবা তেলাপিয়া মাসের ব্যবধানে প্রতি কেজি দাম বেড়েছে 100 টাকা পর্যন্ত। আর রেকর্ড দামে বিক্রি হওয়া ইলিশে 1 কেজির জন্য গুনতে হচ্ছে 3,000 টাকা পর্যন্ত। মোর্শেদ আলীর দীর্ঘ ব্যবসায়িক অভিজ্ঞতা বলছে, সরবরাহ কমায় 4 থেকে 5 বছর ধরে বাড়ছে ইলিশের দাম। সাধারণ পাবলিকের ইলিশ খাওয়ার কোনো গ্রহণযোগ্য হইতে আছে না, অথচ আমরা শুনি যে বাংলাদেশের ইলিশ অনেক ধরা পড়তে আছে। ইলিশগুলো কই যাইতে আছে? গত বছরে তো এবার মাছ ওটা একটু কম, আবার দামও বেশি। মাছের দামও আগের চেয়ে বাড়তি। এবার ইলিশের দাম অনেক বেশি গতবারের তুলনায়। ইলিশ মাছ কেনার মতো অতটা নাই তো, যার জন্য আসলে ইলিশ মাছের ধারে কাছে আমরা যাই না। বর্তমান চলছে নদী ও সাগরে ইলিশ ধরার ভরা মৌসুম, এজন্য জেলেদের দরকার পড়ে প্রচুর বরফ। কিন্তু তীব্র লোডশেডিংয়ে তা এখন মিলছে না চাহিদা অনুযায়ী, যার মাসুল গুনছেন জেলেরা। শুধু ইলিশই না, অন্যান্য যে মাছগুলো দেখলাম সেই মাছগুলোর দামও তুলনামূলক আগের চেয়ে বেশি। চায়না জাল দিয়ে মাছ ধরে, ইলিশের রেনু মারিয়ে ফেলাইছে, এই জন্য নাই। মুরগির বাজার কিছুটা ওঠানামার মধ্যে থাকলেও ডিমের বাজারে নেই সুখবর। টানা কয়েক সপ্তাহ ধরে প্রতি হালি বিক্রি হচ্ছে 50 টাকার উপরে, যা সরাসরি আঘাত হানছে সাধারণ মানুষের প্রোটিনের চাহিদায়। হিসাব করে খাইতে আগে যেমন একটু হিসাব ছাড়া খাইতে পারছি। সবকিছুরই দাম আমার কাছে মনে হয় এখন বেশি, আগের চেয়ে বাড়ছে, প্রতিদিনই বাড়ছে। বাজারের এই আঁচে উত্তাপ ছড়াচ্ছে সবজিও, যার বেশিরভাগ কেজিও এখন শতকের ঘর। ফলে নির্দিষ্ট আয়ের মানুষের জন্য কেনাকাটার হিসাব মেলানোই দায়। প্রতিটা সবজি দেখাচ্ছে 100-এর নিচে কোনো কিছু নেই। ওই যে কলমি শাকটা 10 টাকা দিয়েছে, 20 টাকা দিই। 40 টাকার জিনিস 60 টাকা, সিমে 200 টাকা। তদারকি আর সরবরাহ সহজ করা না গেলে আরও চাপে পড়বেন গরিব মানুষ, বলছেন বাজার সংশ্লিষ্টরা। মিসবাহ হাসান, 71, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী থেকে আজকের জ্বালানি পরিস্থিতি খবর জানবো সহকর্মী রাকিব আল জাবেদের কাছ থেকে। যাচ্ছি তার কাছে। রাকিব, এলএনজি টার্মিনাল থেকে তো জাতীয় গ্রিডে গ্যাস যুক্ত হয়েছে, সেক্ষেত্রে সরবরাহ ব্যবস্থা কেমন দেখছেন? সরবরাহ কতটুকু বাড়লো? এই মুহূর্তে আমি যে জায়গাটা
দাঁড়িয়ে আছি সাউদার্ন গ্যাস স্টেশন তেজগাঁওয়ের। এখানে সাধারণত 150, 180, 200 এই প্রেশারের গ্যাস কিন্তু সাধারণত পাওয়া যায়, এবং এর নিচে হলে সাধারণত এরা এখান থেকে গ্যাস যেটা সেটা আসলে প্রোভাইড করেন না। এই মুহূর্তে আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সেখানে আমরা দেখতে পেয়েছি একটু আগে 120 থেকে 30 এই জিনিসটার মধ্যে উঠানামা করছে গ্যাসের যে প্রেশার, ফলে গ্যাসের যে চাহিদা সেটা আসলে পুরোপুরি পূরণ হচ্ছে না। এখানকার যে চালকরা রয়েছেন বা এখানকার যারা আসলে গ্যাস কালেক্ট করতে এসেছেন তারা যেটি বলছেন যে সকালে প্রায় 2 থেকে আড়াই ঘন্টা সিরিয়াল দিয়ে অনেকেই এখন পর্যন্ত আসতে পেরেছেন, এবং অনেক গাড়ি কিন্তু আসলে গ্যাস না থাকার কারণে বিকল হয়ে গেছে, এবং অন্য গাড়ির সহায়তায় কিন্তু তারা আসলে গ্যাস দিতে এসছেন। সবকিছু মিলিয়ে যে সরবরাহ ব্যবস্থা যেটি সেটি আসলে বাড়লেও সবকিছু মিলিয়ে বলা যায় যে এখনো পর্যন্ত সেটার প্রভাব পুরোপুরি গ্যাস স্টেশনগুলোতে পড়েনি। মাঝে খানিকটা সরবরাহ ব্যবস্থার উন্নতি হলেও আজকে সকালের যে অবস্থা সেটা আমরা দেখেছি যে প্রায় যেই চাহিদা সেটির অর্ধেকের মতো কিন্তু আসলে প্রেশার বা আমাদের যে উৎপাদন সক্ষমতা রয়েছে সেই জায়গাটাতে এতে এসছে। ফলে সবকিছু মিলিয়ে বলা যায় যে এখানে যারা আসছেন গ্যাস নেওয়ার জন্য তারা বড় ধরনের সমস্যার মধ্যে পড়ছেন, চাহিদা অনুযায়ী কিন্তু তারা গ্যাস পাচ্ছেন না। একই অবস্থা কিন্তু আমরা দেখেছি যে শিল্পাঞ্চল কিংবা অন্যান্য যে সমস্ত শিল্প উৎপাদন কারখানা যেগুলো রয়েছে সেখানেও চলমান রয়েছে। অর্থাৎ এই পরিস্থিতির আসলে কবে নাগাদ উন্নতি হবে সেটার যদি তথ্য আপনাকে দিতে চাই, ফারুক, গতকালকে কিন্তু বাণিজ্যমন্ত্রী একটি মন্তব্য করেছেন, অর্থাৎ 2 বছর পর্যন্ত কিন্তু আসলে সময় লেগে যেতে পারে পুরোপুরি সংকট সমাধান করতে গ্যাস এবং অন্যান্য যে সমস্ত জ্বালানি রয়েছে পেট্রোল ডিজেল এই অবস্থাতে। এখন পেট্রোল এবং ডিজেলের সংকট সরবরাহ যদি সেটি না থাকলেও গ্যাসের সরবরাহ যে সংকট সেটি কিন্তু চরমে পৌঁছেছে। বিশেষ করে ক্ষুদ্র এবং মাঝারি উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু আপনার বড় ধরনের বিপাকে পড়েছেন। অনেকে শিল্প উৎপাদন কিন্তু একেবারে নিচু পর্যায়ে, অর্থাৎ একদম উৎপাদনই করতে পারছেন এরকম কারখানার সংখ্যা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে যে সমস্ত ফ্যাক্টরিগুলো পুরোপুরি গ্যাসের উপর নির্ভরশীল তারাই কিন্তু সবচাইতে বিপাকে পড়ছে। মোটা দাগে বলা যায় যে এফএসআরইউ সেগুলো একেবারে সঠিক সমাধান হয়ে গেলেও পুরোপুরি যে গ্যাসের সংকট সেটি কিন্তু কাটতে আরও বেশ খানিকটা সময় লাগবে। এই জায়গাটাতে এসে বেশ কয়েকজন চালকের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেমনটা বলছিলেন তারা খুব আশান্বিত ছিলেন। বিশেষ করে যারা এখানে উবার কিংবা পাঠাও চালক যারা রয়েছেন তারা কিন্তু সবচাইতে ঝামেলার মধ্যে দিয়ে পড়ছেন। অর্থাৎ তারা সকালে এসে যেটি রিফিল করছেন দুপুর নাগাদ সেটি কিন্তু আবার শেষ হয়ে যাচ্ছে। অর্থাৎ এমনও অনেকের সাথে আমাদের কথা হয়েছে যারা আসলে 2বার 3বার পর্যন্ত কিন্তু রিফিল করছেন। ফলে ফারুক, বলা যায় যে আসলে এই সংকট বাণিজ্যমন্ত্রীর কথা ধরেই বলতে হয় আরও মিনিমাম 2 বছর সময় পর্যন্ত লাগতে পারে পুরোপুরি সংকট কাটতে। ফারুক। রাকিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, রাজধানীর তেজগাঁও থেকে জ্বালানি পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রাকিব আল জাবেদ। যাচ্ছে পরবর্তী প্রসঙ্গে। গ্যাস নির্ভর বয়লার চালানোর কারণে চলমান সংকটে ক্ষতিগ্রস্ত হচ্ছে রপ্তানিমুখী পোশাক শিল্প, বাড়ছে সরকারের জ্বালানি ব্যয়। অথচ বৈদ্যুতিক বয়লার ব্যবহার করা গেলে এই ব্যয় 15% পর্যন্ত কমানো সম্ভব বলে মনে করছে সিবিডি। সংস্থাটির গবেষণা বলছে উদ্যোক্তারা জ্বালানি সাশ্রয়ী মেশিনের চেয়ে অধিক উৎপাদনশীল মেশিনকে বেশি গুরুত্ব দেন, ফলে জ্বালানির ব্যবহার বাড়ছে। মূলত বৈদ্যুতিক বয়লার ও জ্বালানি সাশ্রয়ী মেশিনে বাড়তি বিনিয়োগ করতে হয় বলে আগ্রহ দেখান না শিল্প মালিকরা। এক্ষেত্রে সহজ অর্থায়ন ও ভর্তুকির পরামর্শ দেওয়ার পক্ষে সিবিডি। তবে উদ্যোক্তারা জানান নতুন শিল্প প্রতিষ্ঠানে এটি নিশ্চিত করা গেলেও পুরনো শিল্পে এটি সম্ভব নয়। সিবিডি বলছে আমদানি করা এলএনজির উপর নির্ভরতা বাড়ছে প্রতিনিয়ত। এতে প্রতিযোগিতামূলক দাম নিশ্চিতে সক্ষমতা হারাচ্ছে শিল্প, বাড়ছে বৈদেশিক মুদ্রার চাপ এবং সরবরাহ সংকটের ঝুঁকি। এমন পরিস্থিতিতে নবায়নযোগ্য জ্বালানির উৎপাদন ব্যবহার বৃদ্ধির বিকল্প দেখছেন না আলোচকরা। গ্রিন এনার্জির পরিমাণ এক একটা দেশে আপনি যদি দেখেন 35%, 55%, আই এম টকিং অ্যাবাউট ভিয়েতনাম, চায়না, পাকিস্তান 56% রিনিউয়েবল এনার্জি ইউজ করে তার টোটাল এনার্জি বাস্কেটের। তো ইভেন মিয়ানমারও আমাদের থেকে অনেক অনেক গুণ বেশি করে। আমরা সেখানে অ্যারাউন্ড 6%-এর আশেপাশে আমাদের রিনিউয়েবল এনার্জির আমাদের স্টেক। তো সেখানে আসলে আমাদের প্রতিনিধি দেশগুলো সবাই কিন্তু 50%, 60% এরকম জায়গাতে আছে। দর্শক, ট্রেড লাইসেন্স নবায়ন নিয়ে ব্যবসায়ীদের ভোগান্তি কমাতে এবার বিশেষ উদ্যোগ নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ও ঢাকা চেম্বারে। উপলক্ষে স্থানীয় ব্যবসা বাণিজ্য, আইন শৃঙ্খলা, যানজট পরিস্থিতির উন্নয়ন, ট্রেড লাইসেন্স সেবা শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভার আয়োজন করেছে ডিসিসিআই। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি এই মুহূর্তে সেখানে। এরকম একটা জায়গায় বললে অথেন্টিক একটা রিপোর্ট হলে বা কোনো একটা দিলে কত সংখ্যা কবে দিলেন কার কাছে দিলেন এটা জানলে ব্যক্তিগতভাবে এখনই আপনাকে জবাবটা দেওয়ার সুযোগ ছিল। আমার এখানে এই ঠিক আছে বন্ধ করুন।
এটা হলো যে আমি যেহেতু এখানে শুনলাম, আমি দেখব, এবং এটার সাথে যদি আমি বলে গেলাম আপনাদের সামনে, কারণ এটা পরিষ্কার নির্দেশনা দেওয়া আছে আমার। এটা আমি আসার আগে এই অবস্থা হয়েছে যে লাইসেন্স জমা দেয় 1 সপ্তাহ 2 সপ্তাহ, অনেক সময় পায় না, বা বলে কালকে আসেন পরশু আসেন। আমি বলছি না, একে দিনেরটা দিনে লাইসেন্স দিতে হবে। দিনেরটা দিনে যদি প্লিজ দিনেরটা দিনে এই ব্যাপারে আমি আপনাদের সামনে বলে গেলাম, যদি এই ব্যাপারে কোনো ব্যত্যয় ঘটে, যে অফিসার করছে, যে সেকশন করছে, আপনারা দয়া করে আমার কাছে রিপোর্ট করবেন, সাথে সাথে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ এই ব্যাপারে কোনো ছাড় নাই। কারণ কয়েকটা বিষয়ের ব্যাপারে আমি আসার পরে পরিষ্কার বলা হয়েছে। এইখানে ভুট্টো ভাই আরেকটা যেটা বলছে যে লাইট, এই ব্যাপারেও কোনো মার্সি নাই। আমাদের ঢাকা শহরে যতগুলো লাইট পোস্ট আছে, লাইট পোস্টে যদি সেখানে যদি বিদ্যুতের লাইন থাকে, লাইট থাকে, তাহলে সেই লাইট জ্বলতে হবে। এবং সেই ব্যাপারেও যদি কারো কোনো থাকে, এগুলোও কিন্তু আমরা শুনানি করি, হিয়ারিং করি, এলাকা ভিত্তিক করি। এই ব্যাপারেও আমি বলবো যে আমার কনসার্ন ডিপার্টমেন্টকে আমি বলবো সেই বিষয়গুলো দেখার জন্য। আর আরেকটা যেটা, এইখানে একটা বিষয় হয়তো আপনারা নিজেরাও জানেন, যেহেতু ব্যবসার সাথে জড়িত আছেন, এই মানে লাইসেন্স নবায়ন করতে যে আমাদের এনবিআর-কেই 3,000 টাকা দিতে হয়, এনবিআর-কে দিতে হয়। এটা কিন্তু সিটি কর্পোরেশন পায় না। এই যে এই বিষয়গুলো আপনারা দাবি করতে পারেন গভর্নমেন্টের কাছে যে তারা এটা কমাক, তাহলে কিন্তু অনেক। দর্শক, ট্রেড লাইসেন্স নবায়ন নিয়ে আলোচনা মত বিনিময়ের আয়োজন করেছে ডিসিসিআই। আমরা ছিলাম সেখানে। যাচ্ছি এই মুহূর্তে বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে করণীয় বিষয়ক এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করেছে আমেরিকান চেম্বার অফ কমার্স ইন বাংলাদেশ, AmCham। আমরা সেখানে যাচ্ছি এই মুহূর্তে। Our meeting with the Honorable Prime Minister, that we'll not talk about the challenges at the beginning, let's talk about the opportunities, and then we'll try to solve the challenges together. Our objective is not only to identify challenges, but to be part of the solution. We really want to bring in our global expertise, global experience into this area. We are therefore particularly honored to have the Honorable Finance Minister with us today. We look forward to hearing his perspective, his priorities and his vision for the economy, and to gaining his guidance on how government and the private sector can work more closely together to strengthen investor confidence and দর্শক, বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে AmCham-এর এক করণীয় বিষয় কর্মশালা ছিল, আমরা ছিলাম সেখানে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে যুক্তরাষ্ট্রে অবাধে ঢুকছে চীনা পণ্য। এতে বিপুল পরিমাণ রাজস্ব হারাচ্ছে ওয়াশিংটন। আর এই কাজে বেজিংকে সহায়তা করছে ভারত, কানাডা সহ 40টি দেশ। সম্প্রতি এমন অভিযোগ তুলে প্রতিবেদন প্রকাশ করেছে হোয়াইট হাউস। ঘোষণা দিয়েছে জালিয়াতি ঠেকাতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তা নেবে মার্কিন প্রশাসন। নাদি ইসলাম তুলির রিপোর্ট। পৃথিবীর এক এক দেশে শ্রমমূল্য এক এক রকম, রয়েছে শুল্ক তদারকের ভিন্ন ভিন্ন কাঠামো। এছাড়া মুক্ত বাণিজ্য অঞ্চলের শিথিলকৃত নিয়মের পাশাপাশি রয়েছে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশের অগ্রাধিকার। এমন সব সুবিধাযুক্ত দেশগুলোর মাধ্যমে 30 থেকে 300 বিলিয়ন ডলারের পণ্যে শুল্ক ফাঁকি দিচ্ছে চীন। সম্প্রতি এমন এক প্রতিবেদন প্রকাশ করেছে হোয়াইট হাউস, যেখানে বলা হয় প্রথমে চীনা পণ্য অন্য আরেকটি দেশে পাঠানো হয়, সেখানে সামান্য প্রক্রিয়াজাত করে নতুন লেবেল লাগানো হয়, পরে প্যাকেজিং করে নতুন চালানপত্রের মাধ্যমে ভিন্ন রুটে যুক্তরাষ্ট্রে প্রবেশ করে। এতে পণ্যটি অন্য কোনো দেশের বলে মনে হলেও এর মূল উপাদান ও উৎপাদনের বড় অংশই থাকে চীনের। যে কাজে বেইজিংকে সহায়তা করে কানাডা, ভারত, মেক্সিকো, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো 40টি দেশ। প্রতিবেদনে বিশেষভাবে উল্লেখ করা হয় ভারতের পুনে, গুজরাট ও চেন্নাইয়ের নাম। এরই মধ্যে দেশগুলো থেকে আসা পণ্যের শুল্ক জালিয়াতি রোধে ডিটেকটিভ বর্ডার ব্যবস্থা চালুর পরিকল্পনা করছে ট্রাম্প প্রশাসন। তবে মার্কিন এই অভিযোগের কড়া জবাব দিয়েছে বেইজিং। ওয়াশিংটনে চীনা দূতাবাসের মুখপাত্র বলেছেন, বাণিজ্য যুদ্ধে কারো জয় হয় না। তৃতীয় কোনো দেশের উপর প্রভাব ফেলে এমন একতরফা মার্কিন পদক্ষেপের তীব্র বিরোধিতা করে চীন। এদিকে আগামী সেপ্টেম্বরে ওয়াশিংটনে ট্রাম্প ও শি জিনপিং এর বৈঠকের আগে প্রকাশিত এমন প্রতিবেদন দ্বিপাক্ষিক আলোচনায় যুক্তরাষ্ট্রকে বাড়তি দর কষাকষির সুযোগ দেবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। নাদিয়া ইসলাম তুলি, 71। দর্শক, 71 বিজনেসে এই ছিল এখনকার মতো। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। থাকুন 71-এর সাথেই।